সো আমরা হচ্ছে নেটওয়ার্ক ফিল্টার অ্যান্ড ট্রান্সমিশন লাইনকে আমরা এনএফটি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, যেটা হচ্ছে ইলেকট্রনিক্স ফোর্থ সেমিস্টারে একটা সাবজেক্ট। এটার হচ্ছে টোটাল টোটাল চ্যাপ্টার কয়টা? 11টা, তাই না? টোটাল চ্যাপ্টার কয়টা? 11টা চ্যাপ্টার। তো 11টা চ্যাপ্টার থেকেই মোটামুটি কোশ্চেন আসে। দুই একটা চ্যাপ্টার আছে যেখান থেকে হচ্ছে কোশ্চেন কম আসে। এটা হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট। তোমরা জানো ক্রেডিট 4 হলে সেখানে মার্কস থাকে হচ্ছে 90 মার্কস। হ্যাঁ, আর ক্রেডিট 3 হলে মার্কস থাকে 60 মার্ক। ক্রেডিট 2 হইলে মার্কস কত থাকে? মার্কস 30 হয়ে যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট। 4 ক্রেডিটের সাবজেক্ট কেন? কারণ হচ্ছে তোমার কি বলে, এটা হচ্ছে কোর ডিপার্টমেন্টাল সাবজেক্ট। তুমি যদি ডুয়েটে, তোমরা অনেকেই হয়তো বা ডুয়েটে আসবা, কি বলে, ডুয়েটে অনেকে চান্সও পেয়ে যেতে পারো আল্লাহ যদি চায়। তো সেক্ষেত্রে প্রথম ফার্স্ট ইয়ারে এরকম হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, তারপর হচ্ছে অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট, ফেজ শিফট কনস্ট্যান্ট, তারপর হচ্ছে কি বলে ইমেজ ইম্পিডেন্স, এগুলো এগুলো পড়াশোনা হবে ডুয়েট ফার্স্ট ইয়ারেই, তোমাকে এগুলো পড়ানো হবে। তো এগুলো কত ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যখন তুমি নেটওয়ার্কিংয়ে যদি পিএইচডি করো, এমএসসি করো, তখন এগুলো লাগবে। এগুলো থেকে ছাড় পাওয়ার কোনো বিকল্প নাই। এই জন্য এখন থেকেই আমার মনে হয় ভালো করে পড়া ভালো। তো আমরা হচ্ছে আজকে ক্লাসটা ইটস নট এ মেগা ক্লাস। আমরা হচ্ছে মেগা ক্লাস নিব না। মেগা ক্লাসে হয় কি, আমরা প্রথম অধ্যায় থেকেই প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক ক্লাসে আলোচনা করি। তো আমরা এবার এই সিস্টেমে ক্লাস নিচ্ছি না। এই সিস্টেমে নিলে হয় কি, ওই তোমরা মেগা ক্লাসের আশায় বসে থাকো। হ্যাঁ, তো আমরা হচ্ছে জাস্ট বলে দিব তোমরা কি কি টপিক পড়বা। এই জন্য হচ্ছে তোমাদের পরীক্ষা সম্ভবত 8 তারিখ, তাই না? 8 তারিখ। আজকে হচ্ছে তোমার কয় তারিখ? আজকে 29 তারিখ। এই জন্য আমি 7 দিন আগে হচ্ছে হ্যাঁ, 7 দিন আগেই তোমাদের, 8 দিন আগে তোমাদের ক্লাসটা নিয়ে নিচ্ছি যে কি কি পড়বা। এই 8 দিনে তোমরা ভালো করে যাতে প্রিপারেশন নিতে পারো। 8 তারিখে তোমাদের পরীক্ষা না? 8 তারিখ না 9 তারিখ? 5 তারিখ। ও আচ্ছা, তোমাদের 5 তারিখ। ওকে ওকে। আচ্ছা ভাই, বেসিক কি ইলেকট্রন, রেকর্ড হ্যাঁ। হিসেবে পাওয়া যাবো ক্লাসটা? হ্যাঁ, রেকর্ড পাওয়া যাবো? হ্যাঁ, রেকর্ড পাওয়া যাবে। রেকর্ড হচ্ছে তোমার এই ইলেকট্রন ডিএলজের যে পেজে ক্লাস হচ্ছে, তোমাদের প্রাইভেট গ্রুপে পাবা না কিন্তু। যে পেজে ক্লাস হচ্ছে এই পেজে রেকর্ড পাবা। আরেকটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ইলেকট্রন বাই তানজিম। এই ইউটিউব চ্যানেলেও আমি হচ্ছে রেকর্ডটা দিয়ে দিব, ওখানে গিয়ে ক্লাস করতে পারবা। হ্যাঁ, ওকে। সো আমরা আর বেশি কথা না বলে, ইন্ট্রোডাক্টরি কথা অনেক হয়ে গেল। এখন আমরা পড়াশোনায় একটু চলে যাই। এখানে টোটাল হচ্ছে 11টা অধ্যায়। 11টা অধ্যায়ের প্রথম যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের নাম হচ্ছে 4 টার্মিনাল নেটওয়ার্ক। 4 টার্মিনাল নেটওয়ার্ক। হ্যাঁ, এটাকে এটাকে আমরা 4 প্রান্তীয় নেটওয়ার্কও বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? 4 প্রান্তীয় নেটওয়ার্কও বলতে পারি। আচ্ছা, আমি একটা জিনিস চেক করি জাস্ট। তোমাদের আগের বছরের মেগা ক্লাসটা আছে কিনা সেটা একটু চেক করছি। যদি আগের বছরের মেগা ক্লাসটা থাকে, সেটাও আমি তোমাদের লিংক দিয়ে দিব। আচ্ছা, এটা আমি পরে চেক করে জানাচ্ছি। ওকে। সো হ্যাঁ, 4 টার্মিনাল নেটওয়ার্ক বলতে কি বোঝায়? 4 প্রান্তীয় নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে আসলে কি বোঝায়? নেটওয়ার্ক বলতে আমরা বুঝি এই সাবজেক্টের ভাষায়, নেটওয়ার্ক বলতে কতগুলো কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত একটা বদ্ধ ইলেকট্রনিক সার্কিট। কতগুলো কি কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত একটা বদ্ধ ইলেকট্রনিক সার্কিটকেই আমরা সহজ ভাষায় নেটওয়ার্ক বলতে পারি। এটা ভোল্টেজ, এটাকে আমরা নেটওয়ার্ক বলতে পারি। তো 4 প্রান্তীয় নেটওয়ার্ক কাকে বলে? 4 প্রান্তীয় নেটওয়ার্ক বলে হচ্ছে যেই নেটওয়ার্কের 4টা প্রান্ত বা টার্মিনাল বা মাথা থাকে। 4টা প্রান্ত বা 2টা টার্মিনাল থাকে। হ্যাঁ, এটাকে আমরা 4 টার্মিনাল নেটওয়ার্ক বলতে পারি। সরি, হ্যাঁ, 4 টার্মিনাল নেটওয়ার্ক বলতে পারি। এর প্রান্ত কয়টা? প্রান্ত হচ্ছে 4টা। 1, 1, 2, 3, 4। হ্যাঁ, 4 প্রান্তীয় নেটওয়ার্ক।
এবং এর হচ্ছে 4 টার্মিনাল নেটওয়ার্ক এবং প্রান্ত থাকে দুইটা, একটা হচ্ছে ইনপুট প্রান্ত আর একটা আউটপুট প্রান্ত। হ্যাঁ, যে নেটওয়ার্কের 4টা বিন্দু বা 2টা টার্মিনাল থাকে, সরি 4টা বিন্দু বা 4টা টার্মিনাল এবং 2টা প্রান্ত থাকে, একটা ইনপুট প্রান্ত, ইনপুট প্রান্ততে 2টা টার্মিনাল, আউটপুট প্রান্ত আরেকটা, সেটাতে 2টা টার্মিনাল, এই 2টা টার্মিনাল মিলে 4টা টার্মিনাল যে নেটওয়ার্ক বা সার্কিটে থাকে সেটাকেই আমরা জেনারেলি 4 টার্মিনাল নেটওয়ার্ক বলে দিতে পারি। ঠিক আছে, তো এই অধ্যায়ে নেটওয়ার্ক এবং নেটওয়ার্কের বেসিক জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। কি কি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে? সিমেট্রিক্যাল নেটওয়ার্ক কাকে বলে, অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ক কাকে বলে, তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কি, প্রোপাগেশন কনস্ট্যান্ট কি, হ্যাঁ, তারপর হচ্ছে ফেজ শিফট কনস্ট্যান্ট কি, তারপর হচ্ছে ইমেজ ইম্পিডেন্স কি, এই সংজ্ঞা নিয়েই মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবং এই অধ্যায়ের লাস্টের দিকে এই 4 টার্মিনাল নেটওয়ার্ক বেসিসে, এই 4 টার্মিনাল নেটওয়ার্কের উপর ভিত্তি করে তিন রকমের সার্কিট দেখানো হয়েছে। একটা হচ্ছে তোমার এটাকে বলা হয় ইম্পিডেন্স ইম্পিডেন্স নেটওয়ার্ক, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। আরেকটা আছে অ্যাডমিটেন্স নেটওয়ার্ক, অ্যাডমিটেন্স নেটওয়ার্ক, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওয়াই দ্বারা প্রকাশ করি। এই দুইটাকে এক জায়গায় করে তৈরি করা হয় হাইব্রিড নেটওয়ার্ক। হ্যাঁ, যার প্যারামিটারগুলোকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। প্যারামিটার বলতে আসলে কি বোঝায়? প্যারামিটার বলতে আসলে ওই নেটওয়ার্ক বা সার্কিটের উপাদানকে বোঝায়, নেটওয়ার্ক বা সার্কিটের উপাদানকে বোঝায়। তো এই অধ্যায় থেকে কি কি পড়া যায় বা পড়ার মতো যদি আমি বলি, তাহলে এই সংজ্ঞাগুলো ভালো করে পড়তে হবে। সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ক, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, তারপর হচ্ছে ইমেজ ইম্পিডেন্স, প্রোপাগেশন কনস্ট্যান্ট, ফেজ শিফট কনস্ট্যান্ট, এই সংজ্ঞাগুলো ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, আর আমি তোমাদের ক্লাসে পেইড ব্যাচে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম সংজ্ঞাগুলা। যারা ক্লাস করো নাই কাইন্ডলি ক্লাস করে নিবা। হ্যাঁ, সবগুলো এই 11টা অধ্যায়ের ক্লাস করতে একদিনেই তোমরা চাইলে এই 11টা অধ্যায়ের ক্লাস করে ফেলতে পারো। যারা এখন মানে রিসেন্টলি ভর্তি হয়েছে আর কি, তাদের উদ্দেশ্যে বলতেছি। যারা একদমই ক্লাস করো নাই, চাইলে ওই কি বলে 2x স্পিড দিয়ে, ফেসবুকেও দেয়া যায়, 2x স্পিড দিয়ে ক্লাস করতে পারো একবারে। হ্যাঁ, ওকে। তো হ্যাঁ, এখান থেকে সংজ্ঞাগুলো পড়তে পারো। এরপর হাইব্রিড প্যারামিটার দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করার কি বলে নেটওয়ার্ক ডিজাইনের সার্কিট এই অধ্যায়ের লাস্টের একবারে লাস্টের ইতে দেয়া আছে। সেটা হচ্ছে 1.7.3 1.7.3 তে বলা আছে হাইব্রিড প্যারামিটার বা এইচ প্যারামিটার গুলো বর্ণনা করো। হাইব্রিড প্যারামিটার সমূহ বর্ণনা করো। হ্যাঁ, তো এই অধ্যায় থেকে যদি রচনামূলক আসে তাহলে এই রচনামূলকটা আসতে পারে। হাইব্রিড প্যারামিটার, এটাকে যদি আমি গুছিয়ে বলি তাহলে হাইব্রিড প্যারামিটার সমূহ নির্ণয় পদ্ধতি বর্ণনা করো। হাইব্রিড প্যারামিটার সমূহের নির্ণয় পদ্ধতি বর্ণনা করো, এটা আসতে পারে প্রথম অধ্যায় থেকে। তো প্রথম অধ্যায় কি আছে? নেটওয়ার্ক, 4 টার্মিনাল নেটওয়ার্ক এবং কিছু সংজ্ঞা ও বেসিক নিয়ে আলোচনা করা আছে। এন্ড কি হাইব্রিড প্যারামিটার, তোমার হচ্ছে এই যে তোমার ইম্পিডেন্স নেটওয়ার্কের প্যারামিটার, অ্যাডমিটেন্স নেটওয়ার্কের প্যারামিটার, চাইলে ইউ ক্যান নেগলেক্ট দ্যাট, অ্যাভয়েড দ্যাট, আসলে এগুলো আসার মতো না বা আসে না। হ্যাঁ, ওই দুইটার উপর বেসিস করে যে হাইব্রিড নেটওয়ার্ক তৈরি করা হয় সেটা আসে। তোমরা চাইলে এটা পড়তে পারো। ঠিক আছে, বোঝা গেছে? এরপর চ্যাপ্টার নাম্বার 2, বিশেষ ধরনের নেটওয়ার্ক বা স্পেশাল নেটওয়ার্ক। স্পেশাল নেটওয়ার্ক, বিশেষ ধরনের নেটওয়ার্ক, বা এটাকে আমরা কি বলি? স্পেশাল নেটওয়ার্ক।
বিশেষ ধরনের নেটওয়ার্ক আসলে কি, মানে ওই কিছু ওই যে তোমরা বেসিক ইলেকট্রনিক্স পড়ে আসছো না, ওখানে তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে ছিল ডায়োড নিয়ে আলোচনা বা সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে আলোচনা। চতুর্থ অধ্যায়ে ছিল বিশেষ ধরনের ডায়োড। তো বিশেষ ধরনের ডায়োডে কি ছিল, জেনার ডায়োড, ভ্যারেক্টর ডায়োড, টানেল ডায়োড, এরকম এরকম বিভিন্ন ধরনের ডায়োড নিয়ে আলোচনা ছিল। এই জেনার ডায়োড, ভ্যারেক্টর ডায়োড আরও যেগুলো ডায়োড নিয়ে আলোচনা ছিল সেগুলো কিন্তু সাধারণ ডায়োডের মতো কাজ করতো না। হ্যাঁ, আলাদা কি বলে অন্যান্য ডায়োডের মতো কাজ করতো, মানে ওটা হচ্ছে বিশেষ কিছু কাজের জন্য ব্যবহার করা হতো। সেম অ্যাজ দ্যাট তোমার হচ্ছে এই বিশেষ ধরনের নেটওয়ার্ক আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল, তারপর হচ্ছে আরও অন্যান্য নেটওয়ার্কগুলো নিয়ে যে পড়াশোনা করব, সেগুলো থেকেও আরও কিছু স্পেশাল কাজের জন্য নেটওয়ার্ক ব্যবহার করা হয়। হ্যাঁ, সেগুলোকেই বিশেষ ধরনের নেটওয়ার্ক বলা হয়। হ্যাঁ, যেরকম ব্যালেন্স নেটওয়ার্ক, এটা কিন্তু বিশেষ ধরনের নেটওয়ার্ক না। ব্যালেন্স নেটওয়ার্ক সাধারণ নেটওয়ার্ক। হ্যাঁ, আরেকটা আছে আনব্যালেন্স নেটওয়ার্ক। ব্যালেন্স নেটওয়ার্ক কি, ব্যালেন্স নেটওয়ার্কটা আসলে সিমেট্রিক্যাল নেটওয়ার্ক কি, সিমেট্রিক্যাল নেটওয়ার্কটাকেই তোমরা ব্যালেন্স নেটওয়ার্ক বলতে পারো। হ্যাঁ, আরেকটা আছে আনব্যালেন্স নেটওয়ার্ক। আনব্যালেন্স নেটওয়ার্কটাকে তুমি অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ক বলতে পারো। অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্ক বলতে পারো। এটা কোনটা, আনব্যালেন্স নেটওয়ার্ক। আর আনব্যালেন্স নেটওয়ার্কে কি হয়, কি বলে, ইনপুট প্রান্ত আর আউটপুট প্রান্তের ইম্পিডেন্স সমান থাকে না। ব্যালেন্স নেটওয়ার্কে ইনপুট এবং আউটপুট প্রান্তের ইম্পিডেন্স সমান থাকে। যদি পারস্পরিক ইন্টারচেঞ্জ করো তাহলে একই মান আসবে। তো এই ব্যালেন্স প্লাস আনব্যালেন্স নেটওয়ার্ক দুইটাকে এক জায়গায় করলে একটা ব্যতিক্রম নেটওয়ার্ক তৈরি হয়, সেটাকেই আমরা বলছি বিশেষ ধরনের নেটওয়ার্ক। এই বিশেষ ধরনের নেটওয়ার্কগুলা কয়েক প্রকারের হতে পারে। বিশেষ ধরনের নেটওয়ার্কগুলা যেরকম একটা হয় ল্যাটিস নেটওয়ার্ক, ল্যাটিস নেটওয়ার্ক। তারপর আছে হচ্ছে ব্রিজ, ব্রিজ টি নেটওয়ার্ক। হ্যাঁ, এগুলো হচ্ছে, এগুলো শেপটা কিছুটা আলাদা। মানে টি নেটওয়ার্ক আমরা আলোচনা করব, টি নেটওয়ার্ক। এই টি নেটওয়ার্কের উপরে আরেকটা এরকম বাহু থাকে, সেটাকে বলা হয় ব্রিজ টি নেটওয়ার্ক। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় বিশেষ ধরনের নেটওয়ার্ক। হ্যাঁ, তো প্রথমে এই বিশেষ ধরনের নেটওয়ার্কগুলো নিয়েই এই দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই এই বিশেষ ধরনের নেটওয়ার্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর এই দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে নেটওয়ার্কের আকৃতি নিয়ে। অর্থাৎ নেটওয়ার্ক হচ্ছে তিন প্রকারের হয় সাধারণত। হ্যাঁ, নেটওয়ার্কের আকৃতি, নেটওয়ার্ক শেপ। হ্যাঁ, একটা হচ্ছে টি এর মতো হয়, টি এর মতো নেটওয়ার্কগুলো কীরকম, এরকম টাইপ হয়। হ্যাঁ, উপরে দুইটা থাকে, নিচে মাঝখানে একটা থাকে। আরেকটা আছে পাই নেটওয়ার্ক। পাইগুলা কিরকম হয়, পাইগুলো হচ্ছে মাঝে থাকে দুইটা, উপরে থাকে একটা। মানে এই যে এতটুকু যদি দেখো, এটা কিছুটা পাইয়ের মতো না, এতটুকু এতটুকু মুছে দিলে এটা কিছুটা পাইয়ের মতো দেখতে হয় না, এই জন্য এটাকে বলা হয় পাই নেটওয়ার্ক। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে এল নেটওয়ার্ক। হ্যাঁ, এল নেটওয়ার্কটা দেখতে কিরকম, এল নেটওয়ার্কটা দেখতে এল এর মতোই। হ্যাঁ, একটা উল্টা এল এর মতো হতে পারে, এটা চাইলে তুমি এখানেও দিতে পারো। মানে উপরে একটা থাকবে, মাঝে একটা থাকবে। এখানে দেখো উপরে দুইটা, মাঝে একটা, এটা মাঝে দুইটা, উপরে একটা। আর এলে হচ্ছে এখানেও একটা, এখানেও একটা, অর্থাৎ দুই প্রান্তেই একটা একটা করে থাকে। এটাকে বলা হয় এল নেটওয়ার্ক। তো এরকম তিন শেপের নেটওয়ার্ক থাকে। এই নেটওয়ার্কগুলোর হচ্ছে আবার ব্যালেন্স অবস্থা থাকে, আনব্যালেন্স অবস্থা থাকে। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে তোমরা হচ্ছে আশা করি তোমরা ক্লাস করছো, কোর্সের ক্লাস, সেখানে খুব ডিটেইলে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত পড়লেই হবে, রচনামূলক পড়ার প্রয়োজন নাই। হ্যাঁ, এরপর আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে
একটা রচনামূলক তো কনফার্ম আসবে, দুইটা রচনামূলক এসে যেতে পারে যদি লাক ভালো থাকে। হ্যাঁ, তৃতীয় অধ্যায়টা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তৃতীয় অধ্যায়টা মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তৃতীয় অধ্যায়টা কি? টি পাই এল হাফ সেকশন নেটওয়ার্ক। হ্যাঁ, তো এই অধ্যায়ে আসলে তোমার এল এর যে ইকুয়েশনগুলো দেয়া আছে, ইউ ক্যান অ্যাভয়েড দ্যাট, এটা আসলে দরকার হবে না। এল এল রিলেটেড যেসব ইকুয়েশন দেয়া আছে এগুলা দরকার হয় না বা আসে না। তুমি টি আর পায়ের ইকুয়েশনগুলো পড়বা, টি আর পায়ের ইকুয়েশনগুলো পড়বা। যেরকম টি আর পাই এই দুইটার হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ইকুয়েশন আছে, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স যেটাকে আমরা Z0 বলি। হ্যাঁ, এটার ইকুয়েশন ক্লাসে পড়াইছি, পড়বা। ওকে, এরপর হচ্ছে টি পাই, এটা দুইটাই পড়বা। গতবারে হচ্ছে পাই সেকশন নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, এটা আসছিল গতবারে, মানে গত বছরে। এরপর টি ও পাই এর হচ্ছে ওপেন সার্কিট অ্যান্ড শর্ট সার্কিট ইম্পিডেন্স, এটা পড়বা। ঠিক আছে, এখানে দুইটা রচনামূলক আছে। টি সেকশনের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স বের করো, এটা একটা রচনামূলক। পাই এর ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, এটা আরেকটা রচনামূলক। তারপর হচ্ছে টি এর ওপেন সার্কিট শর্ট সার্কিট ইম্পিডেন্স, পাই এর ওপেন সার্কিট শর্ট সার্কিট ইম্পিডেন্স, এটা এখানে আরো দুইটা 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 চারটা রচনামূলক হয়ে গেল। এরপর টি সেকশন নেটওয়ার্কের টি সেকশন নেটওয়ার্কের প্রোপাগেশন কনস্ট্যান্ট, টি সেকশন নেটওয়ার্কের প্রোপাগেশন কনস্ট্যান্ট। হ্যাঁ, প্রোপাগেশন কনস্ট্যান্ট কোনটা? প্রোপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে ল্যামডা, এটার মান বের করো। হ্যাঁ, এটা একটা প্রমাণ এই অধ্যায় থেকে আসতে পারে। হ্যাঁ, তো তৃতীয় অধ্যায় থেকে এই পাঁচটা প্রমাণ পড়লেই আশা করা যায় একটা রচনামূলক কমন পাবা। পাঁচটা প্রমাণ পড়লেই একটা রচনামূলক কমন পাবা। এই অধ্যায়গুলো রিলেটেড যেই ম্যাথগুলা আছে এই ম্যাথগুলা করার দরকার নাই। অধ্যায়গুলো রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করার দরকার নাই। ঠিক আছে, বুঝা গেছে? এরপর চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় হচ্ছে অ্যাটেনিউটর। অ্যাটেনিউটর যেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। হ্যাঁ, তো তৃতীয় অধ্যায় থেকে পাঁচটা রচনামূলকের কথা বলছি, কিন্তু এখানেই পুরো অবস্থা খারাপ। প্রথম অধ্যায় থেকে একটা, দ্বিতীয় অধ্যায় রচনামূলক পড়তে হবে না, তৃতীয় অধ্যায় থেকে পাঁচটা রচনামূলক পড়তে হবে। হ্যাঁ, যে কোনোটা চলে আসতে পারে, যে কোনো একটা শিওর আসবে। চতুর্থ অধ্যায় হচ্ছে অ্যাটেনিউটর নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যাটেনিউটর কি? অ্যাটেনিউটর হচ্ছে অ্যাম্পলিফায়ারের বিপরীত ডিভাইস। অ্যাম্পলিফায়ার কি? অ্যাম্পলিফায়ার হচ্ছে কোনো সিগন্যালকে সে বর্ধিত করে, আর অ্যাটেনিউটর কি করে? কোনো সিগন্যালকে হ্রাস করে ফেলে, মানে কমায় ফেলে। তো এটা নিয়ে এই চতুর্থ অধ্যায়টা আসলে একবারে শর্ট অধ্যায়, এখানে তেমন কিছু আলোচনা নাই। এখান থেকে তোমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পড়বো। অতি সংক্ষিপ্তর মধ্যে একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ডেসিবেল ও নেপার এর মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন ডেসিবেল অ্যান্ড নেপার, ডেসিবেল এবং নেপারের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে তোমরা পড়বা। এটা সংক্ষিপ্ত হিসেবে এই অধ্যায় থেকে আসতে পারে, এটা ইম্পর্টেন্ট আছে।
ঠিক আছে, ডেসিবেল ও নেপালের মধ্যে সম্পর্ক। তারপর এল রিলেটেড যা কিছু আছে 4 অধ্যায়ে এল রিলেটেড যা কিছু আছে, অ্যাসিমেট্রিক্যালের আলফা বা অ্যাটেনিয়েটর, এগুলো সবগুলো বাদ দিতে পারো। প্রথম কি বলে প্রথম 1-2 পৃষ্ঠায় যেগুলো আছে, চতুর্থ অধ্যায়ের প্রথম 2 পৃষ্ঠায় যা আছে এগুলো পড়লেই হবে, আর সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত পড়লেই হবে চতুর্থ অধ্যায় থেকে। ঠিক আছে, পঞ্চম অধ্যায় হচ্ছে ফিল্টার। পঞ্চম অধ্যায় কি? ফিল্টার। ফিল্টার কি? ফিল্টার কি করে? কোনো কিছু ছেঁকে ফেলে বা বিশুদ্ধকরণ করে। তো নেটওয়ার্ক হচ্ছে কাজ করে বিভিন্ন সিগন্যালকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য। নেটওয়ার্কের কাজই হলো কোনো সিগন্যালকে আদান প্রদান করা বা কোনো কোয়ান্টিটি বা ফ্রিকোয়েন্সিকে আদান প্রদান করা। তো ফ্রিকোয়েন্সি এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করতে হলে সেখানে নয়েজের সৃষ্টি হয়, বা তোমার হচ্ছে বিভিন্ন ধরনের কি বলে দূষণ ঘটতে পারে, অন্যান্য অনাকাঙ্ক্ষিত সিগন্যাল অ্যাড হয়ে যাইতে পারে। তো এই জন্য মূলত ফিল্টারের দরকার হয়, নেটওয়ার্কের সাথে বিশুদ্ধকরণ যন্ত্রের দরকার হয়। পঞ্চম অধ্যায়ে তোমার ফিল্টার নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। এখানে আমরা ফিল্টার দেখি, লো পাস ফিল্টার, যে কি বলে লো সিগন্যালকে কি বলে যেতে দেয়, হাই সিগন্যালকে বাধা প্রদান করে। হাই পাস ফিল্টার হাই সিগন্যালকে যেতে দেয়, লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে বাধা প্রদান করে। ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে মিড রেঞ্জ কি বলে ফ্রিকোয়েন্সিকে বা ফ্রিকোয়েন্সি বিশিষ্ট সিগন্যালকে যেতে দেয়। ব্যান্ড স্টপ ফিল্টার হচ্ছে মিড রেঞ্জ বাদে, হ্যাঁ, লো আর হাই রেঞ্জ ফ্রিকোয়েন্সিকে যেতে দেয়। এরকম বিভিন্ন ফিল্টার এবং তাদের ডায়াগ্রাম নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এরপর এই অধ্যায়ে পঞ্চম অধ্যায়ে একটা থিওরেম আছে, সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আলফা ও Z0 থিওরেম। এটার 2টা শর্ত আছে। হ্যাঁ, আলফা ও Z0 থিওরেম। আলফা কি? আলফা হচ্ছে তোমার হচ্ছে অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট। হ্যাঁ, আলফা হচ্ছে অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট, আর হচ্ছে Z0 কি? ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। তো এই 2টা রিলেটেড একটা থিওরেম আছে, থিওরেমের 2টা কেস আছে। হ্যাঁ, থিওরেমের 2টা কেস কি কি? একটা হচ্ছে Z0 বাস্তব বাস্তব হলে, থিওরেমটা বলি আমি। বাস্তব হলে মানে হচ্ছে বিশুদ্ধ রেজিস্টিভ হওয়া। বাস্তব মানে হচ্ছে বিশুদ্ধ রেজিস্টিভ, কম্পোনেন্টে হচ্ছে অবাস্তব কোনো উপাদান নাই। বিশুদ্ধ রেজিস্টিভ বা Z0 যদি বাস্তব হয় তাহলে কি হবে? তাহলে আলফা ইকুয়ালস টু 0 হবে। আর Z0 যদি হচ্ছে ইন্ডাকটিভ হয়, ইন্ডাকটিভ মানে হচ্ছে অবাস্তব উপাদান থাকে বা অবাস্তব উপাদান থাকে, তাহলে আলফা নট ইকুয়ালস টু 0, আলফার একটা মান থাকবে। এই 2টা কেস তোমাকে হচ্ছে প্রমাণ করতে হবে আলফা ও Z0 থিওরেমে। ঠিক আছে, এটা হচ্ছে আমি তোমাদের কি বলে ক্লাসে তো করাইছি, পাশাপাশি তোমাদের টেলিগ্রাম ডাউট সলভিং গ্রুপের নোটিশে দেখবা 2টা আমি হচ্ছে শীট দিয়ে দিছি। মানে এটা তো অনেক বড় আর অনেক জটিল ইকুয়েশন, সেটা একটু আমি গুছায়া তোমাদের লিখে দিয়েছি। তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা কাইন্ডলি গ্রুপ চেক করলেই দেখতে পাবা। ঠিক আছে, তো এই পঞ্চম অধ্যায় থেকে 2টা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আলফা Z0 থিওরেম। আলফা Z0 থিওরেম এবার বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকবার আসছে কিন্তু গতবার আসে নাই। গতবার আলফা ও Z0 থিওরেম এটা আসেনি, এবার আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, এরপর হচ্ছে এটা আসতে পারে, আরেকটা আসতে পারে হচ্ছে লো পাস ফিল্টার ও হাই পাস ফিল্টার এর ওয়েভ শেপ সহ
বর্ণনা করো, এটা আসতে পারে লো পাস হাই পাস ফিল্টারের বর্ণনা, এটা রচনামূলক আসতে পারে, তাহলে আলফা জেড জিরো থিওরেম এই অধ্যায় থেকে, পঞ্চম অধ্যায় থেকে এই দুইটা রচনামূলক আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এরপর আরেকটা সিরিজ রেজোনেন্স সার্কিট এর কি বলে কিছু সূত্র ডিফাইন করা আছে, তোমরা চাইলে ওইটা পড়তে পারো, ওইটাও রচনামূলক হিসেবে। এখানে হচ্ছে এই ফিল্টার অধ্যায়ে রেজোনেন্সটা আসলে হচ্ছে টপিক না ফিল্টারের, তবুও এখানে অ্যাড করে দিছে কিসের জন্য আমি জানি না। তবে ওখানে সিরিজ রেজোনেন্স প্যারালাল রেজোনেন্সের দুই রকমের সার্কিট নিয়ে আলোচনা করা আছে, তাদের সূত্র কিছু আলোচনা করা আছে, এটাও আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছি, তোমরা চাইলে ওটাও দেখতে পারো। এই দুইটা 3 স্টার, এটা হচ্ছে 3 স্টার, এটা 2 স্টার, আর সিরিজ রেজোনেন্সের যে সার্কিট নিয়ে আলোচনা করছি ক্লাসে ওটা হচ্ছে 1 স্টার। এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক পঞ্চম অধ্যায়ের। ঠিক আছে, বুঝছো? কেউ কোনো কথা কও না, ব্যাপার কি? সবাই কি নোট ফোট করতেছো নাকি, নাকি ঘুমাইতেছো? বেঁচে আছো তোমরা? জি স্যার। কি মনে হচ্ছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। সময় কম বলতে? আসসালামু আলাইকুম বলছি ভাই, নেট প্রবলেম। ও, ভাই আপনার মনে হয় net সমস্যা আছে না, ক্লাস আসতে বলতেছে। কি হয়েছে কি হয়েছে? নেট সমস্যা আপনার। আমার নেট সমস্যা? কি বলো, ঘোলা দেখা ভাই এটা যায়? রেকর্ড আচ্ছা দাঁড়াও, নেট সমস্যা আর থাকবে না। এখন কি নেট সমস্যার মনে হয়? মানে আটকে আটকে দেয় এই জন্য বলতেছো? কি জন্য বললা যে নেট প্রবলেম? আমরা হয়তো ক্লাস বা আটকে আমাদের আসতে নেট বলতেছে প্রবলেম। না। না, এখন তো সমস্যা থাকার কথা না, কি কারণে? এই ভয়েস ঠিক আছে, মানে কথা ঠিকই শোনা যাচ্ছে কিন্তু ক্লাস আটকে আসতে বলতেছে, আপনি ও এটা নিয়ে আচ্ছা, এটা হচ্ছে ক্যামেরার জন্য মাঝে মাঝে হয়। এবার এখন ঠিক কি আছে? ঠিক আছে? এখন ঠিক আছে না? জি ভাই। ওকে। ভাই এটা রেকর্ড ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলে পাবা। ওকে, ষষ্ঠ অধ্যায় হচ্ছে স্পেশাল নেটওয়ার্ক, সরি স্পেশাল ফিল্টার বা বিশেষ ধরনের ফিল্টার। দ্বিতীয় অধ্যায় ছিল হচ্ছে তোমার আচ্ছা স্যার, আমরা কি হ্যাঁ, এটা ইউটিউবে পাবো নাকি ফেসবুকে পাবো স্যার? আর ইউটিউবে আমি তো পাবা, পরবর্তীতে ফেসবুকেও দেখবো। পাবা। এটা হচ্ছে ক্লাসটা হচ্ছে তোমার ইলেকট্রন ডিএলজেড আমাদের যে পার্সিয়াল একটা পেজ আছে, এই পেজে ক্লাস হচ্ছে, এই পেজেও ক্লাস পেয়ে যাবা, অথবা ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবা। হ্যাঁ, দুইটাতেই পাবা, আমি লিংক দিয়ে দিব না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, বিশেষ ধরনের নেটওয়ার্ক বা স্পেশাল ফিল্টার। হ্যাঁ, বিশেষ ধরনের নেটওয়ার্ক এই অধ্যায়টাতে মানে ষষ্ঠ অধ্যায়ে তোমরা যেসব টপিক নিয়ে আলোচনা আছে সেই টপিকগুলা কাইন্ড অফ তৃতীয় অধ্যায়ের টপিকগুলোর মতো। হ্যাঁ, তৃতীয় অধ্যায়ে যে টপিকগুলো নিয়ে আলোচনা হয়েছে বা আলোচনা আছে সেই মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, তারপর হচ্ছে অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট, হ্যাঁ প্রপাগেশন কনস্ট্যান্ট, এগুলো নিয়েই আলোচনা আছে। কিন্তু তোমার হচ্ছে তৃতীয় অধ্যায়ে Z1 Z2 এরকম ছিল, কিন্তু তোমার ষষ্ঠ অধ্যায়ে সেটা ফিল্টার মূলত তৈরি হয় ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর দিয়ে। এই জন্য Z1 Z2 এর বদলে Z1 এর বদলে চলে আসবে J⍵L, আর Z2 এর বদলে আসবে 1/J⍵C। মানে Z2 কে আমরা ক্যাপাসিটর ধরতেছি, Z1 কে আমরা ইন্ডাক্টর ধরতেছি। এই অনুযায়ী ইকুয়েশনগুলা ডেভেলপ হবে আর কি। হ্যাঁ, এই অধ্যায়ে যেসব ইকুয়েশন আছে সেগুলো আগের মতোই, জাস্ট Z1 এর বদলে J⍵L আসবে আর Z2 এর বদলে J⍵C আসবে। ঠিক আছে, ওকে। তো এখানে তোমরা কি কি পড়বা সেটা হলো কথা, এটা হলো মেইন কথা। তো পড়তে হবে কি কি।
প্রথম টপিকগুলো পড়বা, হ্যাঁ? কাট অফ ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে, এটা তো গেল, কি রে ভাই সব উল্টাপাল্টা লাগতেছে কেন? ও না, ঠিক আছে। প্রথমটা একটা হইল টু স্টার, যেটাকে আমি দিব সেটা হইল টিও পাই সেকশন নেটওয়ার্ক টিও পাই সেকশন, আচ্ছা, লো পাস, যেহেতু এটা ফিল্টার নিয়ে আমরা আলোচনা করতেছি, ও হাই পাস, লো পাস ও হাই পাস ফিল্টার এর ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। এটা কোনটা দিবা তোমরা? ওই যে আমি হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করছি না, কাট অফ ফ্রিকোয়েন্সি বের করছি শুরুর দিকে যে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করছি, মানে হচ্ছে জেড ও টি আর জেড ও পাই, এগুলো কিন্তু ফিল্টারের ক্ষেত্রে, এগুলো নেটওয়ার্কের ক্ষেত্রে না। নেটওয়ার্ক ফিল্টারের ক্ষেত্রে যেগুলো পাইছি সেই সূত্রগুলো দিয়ে কার্ভ আট করতে হবে। সেই কার্ভগুলো আমি তোমাদের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, সেই কার্ভটা আট করবা, আর এই যে জেড ও টি জেড ও পাই এটার ডেরিভেশনও করবা। এটা হচ্ছে সেটার আনসার। হ্যাঁ নাবিল বলো। ভাই এই প্রশ্নের একটু রুট দিয়ে দেন, এটা তো অনেক বড় প্রশ্ন। রুট বলতে? রুট ছোট করে একটা প্রশ্নের আনসার শিট দিয়ে ও, দেন। নোট নোট হ্যাঁ নোট লাগবে না তো, আমি ক্লাসে করাইছি, এই অধ্যায়ের ক্লাসটা তোমরা দেখে নিবা, বেশি বড় না তো। এই অধ্যায়ের ষষ্ঠ অধ্যায় ক্লাসে যেটা করাইছি কার্ভ সহ, এটা দেখে নিবা তাইলেই চলবে। ওখানে গুছাই করাইছি আর কি, নোট দরকার নাই। ক্লাস দেখছি ভাই, তাও বড় বড় লাগে, কঠিন লাগে। রুট ছোট করে ছোট করার কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, আমি এক লাইন থেকে আরেক লাইন স্কিপ করতে পারি চাইলে, কিন্তু তোমরা তো আর বুঝবা না। ওই জায়গায় জাস্ট হচ্ছে তোমার আগে ছিল Z1 Z2, সেখানে শিফট হয়ে জে ওমেগা এল আর জে ওমেগা সি সি আসে। হ্যাঁ, জে ওমেগা এল আর জে ওমেগা সি আসে একবার, আরেকবার আসে হচ্ছে তোমার Z1 ইকুয়াস টু আসে JX1 আর Z2 ইকুয়াস টু আসে JX2। এইগুলা ধরে হচ্ছে কার্ভ তৈরি করতে হবে। এগুলো ইকুয়েশনগুলো দেখবা, তোমরা দেখলেই পারবা, কারণ হচ্ছে আমি চাইলেও এখন তোমাকে করাইতে পারতেছি না, আমার আবার একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে ক্লাসের পরেই, এই জন্য সংক্ষিপ্ত ক্লাস নিচ্ছি। ক্লাস নেওয়ার কথাই ছিল না, তবুও ভাবতেছি ক্লাস না নিলে তো ঠিক হবে না বিষয়টা। আর এটার পুরাটাতে একটা নোট দিতে বলতেছো তাই তো? দেখি আমি যদি সময় পাই একটা হচ্ছে এই কোশ্চেনের উপর বেসিস করে একটা নোট লিখে দিতে পারি যদি সময় পাই, ঠিক আছে? জি ভাই দিলে ভালো হয়। জি ভাই দিলে ভালো হয়। ওকে, এরপর এই অধ্যায় থেকে যেটা 3 স্টার, সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্টারের গঠন প্রণালী আলোচনা করো। ক্রিস্টাল ফিল্টার, তো ক্রিস্টাল ফিল্টারের তোমার হচ্ছে প্রথমে বর্ণনা আছে, বর্ণনার পরে সার্কিট আছে, সার্কিটের পরে অনেক বড় একটা ইকুয়েশন আছে। হ্যাঁ, এই ইকুয়েশনটা তোমাদের দেওয়ার দরকার নাই, বইয়ে অনেক বড় একটা ইকুয়েশন দেওয়া আছে, তুমি চাইলে এই ইকুয়েশনটা বাদ দিয়ে তুমি জাস্ট বর্ণনা দিবা ক্রিস্টাল ফিল্টার কিভাবে কাজ করে, আর সার্কিট ডায়াগ্রামটা দিয়ে দিবা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 3 স্টার, এটা বেশি ইম্পর্টেন্ট এটার থেকে। আর ওটা 2 স্টার, ওটা যে 1 স্টার এরকম না। 1 স্টার চাইলে ইউ ক্যান অ্যাভয়েড, তবে হচ্ছে 2 স্টার পড়তে হবে, অ্যাভয়েড করার সুযোগ নাই। হ্যাঁ, তো এই অধ্যায়ে এই সাবজেক্টের নাম হচ্ছে নেটওয়ার্ক ফিল্টার ট্রান্সমিশন লাইন। নেটওয়ার্ক নিয়ে আলোচনা প্রথম দিকে শেষ, মাঝে হচ্ছে ফিল্টার নিয়ে আলোচনা শেষ 6 অধ্যায় পর্যন্ত। সপ্তম অধ্যায় থেকে যেটা শুরু হয় সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। সপ্তম অধ্যায়ে যেটা শুরু হয় সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন।
ট্রান্সমিশন লাইন। তো এই অধ্যায়ে ওই সেম কথাবার্তা ট্রান্সমিশন লাইন কিরকম হয়, তারপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইন হচ্ছে যদি ওয়্যার্ড ট্রান্সমিশন লাইন হয়, তারের মাধ্যমে হয়, সে নেটওয়ার্কে হচ্ছে যে সিগন্যালগুলো পাঠানো হয় এগুলো বেশিরভাগ পাঠানো হয় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এখানে অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর ডিশের তারের মাধ্যমে অনেক সময় সিগন্যাল পাঠানো হয়, যেগুলোকে কোঅ্যাক্সিক্যাল কেবল বলে। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে ক্ষুদ্র লাইনকে Z0 দ্বারা সমাপ্তকরণ। হ্যাঁ, 7.6 এর একটা চ্যাপ্টার আছে, 7.6 এর ক্ষুদ্র লাইনকে Z0 দ্বারা সমাপ্তকরণ। এটা 3 অধ্যায়ের প্রথম যে ZOT আছে সেটার সেম টু সেম একই জিনিস, সেটা সেম টু সেম 7.6 এ যেটা আছে, ঠিক আছে, সেম টু সেম। তো এই অধ্যায় থেকে রচনামূলক কি পড়বা? এই 7.6 এরটা যেটা প্রথম অধ্যায়ে, মানে প্রথম বলে তৃতীয় অধ্যায়ে আছে যেটা, এটা তো আর পড়তে হচ্ছে না, এটা ফলো করবা যে ক্ষুদ্র লাইনকে Z0 দ্বারা সমাপ্তকরণ, এটা একটা রচনামূলক। এরপর হচ্ছে আরেকটা রচনামূলক, এটা লাগবে না, এটা 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 পড়লেই হবে। এটা আরেকটা রচনামূলক চাইলে পড়তে পারো, যেটাকে আমি 2 স্টার দিব। এটা হইল ট্রান্সমিশন লাইনের মিডিয়াম অ্যাটেনিউয়েশন এর শর্ত। ট্রান্সমিশন লাইনের মিডিয়াম অ্যাটেনিউয়েশন এর শর্ত, এটা হচ্ছে 7.8.2 সম্ভবত। হ্যাঁ, এটা চাইলে পড়তে পারো। এটা রচনামূলক হিসেবে আসার থেকে তোমার সংক্ষিপ্ত হিসেবে আসার প্রবণতা বেশি সপ্তম অধ্যায়ে এটা। হ্যাঁ, অষ্টম অধ্যায়ে যদি বলি, অষ্টম অধ্যায় হচ্ছে লাইন কনস্ট্যান্ট অ্যান্ড ইম্পিডেন্স ম্যাচিং। লাইন কনস্ট্যান্ট অ্যান্ড ইম্পিডেন্স ম্যাচিং। লাইন কনস্ট্যান্ট অ্যান্ড ইম্পিডেন্স ম্যাচিং। 10 মিনিট। লাইন কনস্ট্যান্ট অ্যান্ড ইম্পিডেন্স ম্যাচিং। হ্যাঁ, তো এই অধ্যায়ে মূলত লাইন কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করা হয়েছে। প্রাইমারি কনস্ট্যান্ট হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স। এরপর হচ্ছে কন্ডাকটেন্স। কন্ডাকটেন্স হচ্ছে জি। কন্ডাকটেন্স কোনটা? রেজিস্ট্যান্সের বিপরীতটাই হচ্ছে কন্ডাকটেন্স। রেজিস্ট্যান্স হচ্ছে বাধা, কন্ডাকটেন্স হচ্ছে পরিবাহিকতা। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাইমারি লাইন কনস্ট্যান্ট। আর হচ্ছে সেকেন্ডারি লাইন কনস্ট্যান্ট হচ্ছে কি বলে, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। তারপর হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট। তারপর হচ্ছে ফেজ কনস্ট্যান্ট বিটা। এরপর হচ্ছে কি অ্যাটেনিউয়েশন কনস্ট্যান্ট আলফা। এগুলো হচ্ছে সেকেন্ডারি কনস্ট্যান্ট। তো এগুলো নিয়েই মূলত আলোচনা করা আছে অষ্টম অধ্যায়ে। হ্যাঁ, প্রাইমারি কনস্ট্যান্ট আর সেকেন্ডারি কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করা আছে। তবে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, ফিল্টারের ক্ষেত্রে যেরকম Z1 এর মান জে ওমেগা এল হয়ে গেছিল, Z2 এর মান হচ্ছে 1/j ওমেগা সি হয়ে গেছিল, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে তোমার Z1 এর মান হয়ে যাবে আর প্লাস জে ওমেগা এল ইন্টু কি বলে ছোট হাতের এল। হ্যাঁ, আর Z2 এর মান হবে 1/g প্লাস জে ওমেগা সি ইন্টু ছোট হাতের এল। এই এলটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য। এই এলটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য, আর এগুলো হচ্ছে কি বলে ইম্পিডেন্স।
এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হবে Z1 Z2 এর মান, সেই অনুযায়ী ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, প্রোপাগেশন কনস্ট্যান্ট, অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, ফেজ কনস্ট্যান্ট বের করতে হয়। হ্যাঁ, আর হচ্ছে ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে এগুলো, ফিল্টারের ক্ষেত্রে একরকম মান আসে, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আরেক রকম মান আসে। ঠিক আছে, তো এগুলা হচ্ছে আমি করাইছি তোমাদের কি বলে ক্লাসে। হ্যাঁ, এগুলা পড়বা। আর এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট রচনামূলক যদি আমি বলি তাহলে কি আসতে পারে, এই প্রোপাগেশন কনস্ট্যান্টের যে প্রমাণটা আছে, হ্যাঁ, প্রোপাগেশন কনস্ট্যান্টের প্রেরণ লাইনের প্রোপাগেশন কনস্ট্যান্টের মাধ্যমে, এই রচনামূলকটা আমি একটু লিখে দেই। রচনামূলকটা হলো প্রেরণ লাইনের প্রোপাগেশন কনস্ট্যান্ট প্রাইমারি কনস্ট্যান্ট এর মাধ্যমে বের করো, মাধ্যমে বের করো। তো প্রোপাগেশন কনস্ট্যান্ট কোনটা, ল্যামডা, সেটা বের করতে হবে কোন মাধ্যমে, এই প্রাইমারি কনস্ট্যান্ট গুলোর মানের মাধ্যমে। এই জন্য Z1 ইকুয়ালস টু ধরতে হবে কি R প্লাস জে ওমেগা এল ইন্টু এল, আর Z2 ইকুয়ালস টু ধরতে হবে 1 ডিভাইডেড জি প্লাস জে ওমেগা সি ইন্টু এল, এভাবে ধরতে হবে। ঠিক আছে, এই হচ্ছে অষ্টম অধ্যায়। নবম অধ্যায়ে তোমার হচ্ছে অ্যান্টেনা নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, নবম অধ্যায়ে আলোচনা করা হয়েছে অ্যান্টেনা নিয়ে, বিভিন্ন রকম অ্যান্টেনা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে নবম অধ্যায়ে তোমার রচনামূলক হিসেবে তুমি চাইলে ইয়াগি অ্যান্টেনার গঠন ও কার্যপ্রণালীটা দেখতে পারো। নবম অধ্যায় থেকে ইয়াগি অ্যান্টেনার গঠন ও কার্যপ্রণালীটা দেখতে পারো। এরপর দশম অধ্যায়ে রেডিও ওয়েভ প্রোপাগেশন নিয়ে আলোচনা করা হয়েছে। রেডিও ওয়েভ প্রোপাগেশন বলতে কি বোঝায়, দশম অধ্যায়ে রেডিও ওয়েভ বলতে আসলে কি বোঝায়, তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে জানো। ইলেকট্রিক্যাল ওয়েভ আর ম্যাগনেটিক ওয়েভ এই দুইটা এক জায়গায় করে তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি আরো বাড়ায় দেই, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি অনেক বেশি তুলনামূলকভাবে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি যদি আরো বাড়ায় দেই তাহলে সেটা ট্রান্সমিট করতে সুবিধা হয়, অনেক দূরবর্তী স্থানে পাঠানো যায়। হ্যাঁ, এবং সেটার নাম পরিবর্তন হয়ে যায় রেডিও ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক থেকে ওয়েভ থেকে কনভার্ট হয়ে সেটার নাম হয়ে যায় রেডিও ওয়েভ। ঠিক আছে, তো এখানে রেডিও ওয়েভ নিয়ে আলোচনা করা হয়েছে। এবং দশম অধ্যায়ে একটা কি বলে রচনামূলক আছে, রচনামূলকটা হলো খুবই ইন্টারেস্টিং। সেটা হইলো যে একটা টাওয়ার থেকে, পৃথিবী তো এরকম বাঁকা তাই না, পৃথিবীর এক প্রান্তে একটা টাওয়ার আছে, এই টাওয়ার থেকে অপর প্রান্তে আরেক টাওয়ারের উচ্চতা কত হইতে হবে, মানে টাওয়ারের উচ্চতা কত হইতে হবে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে সিগন্যাল পৌঁছানোর জন্য। এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে সিগন্যাল পৌঁছানোর জন্য, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে সিগন্যাল পৌঁছানোর জন্য টাওয়ারের হাইট কত হতে হবে বা উচ্চতা কত হতে হবে সেটা ইকুয়েশনের মাধ্যমে প্রমাণ করা হয়। আমি তোমাদের সেটা ক্লাসে দেখিয়ে দিয়েছি, তোমরা রচনামূলক হিসেবে এটাই পড়বা। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দশম অধ্যায়ের ইম্পর্টেন্ট রচনামূলক, যে টাওয়ারের হাইট নির্ণয় করো, স্পেস ওয়েভ প্রোপাগেশনের রেঞ্জ নির্ণয়ের সমীকরণ, স্পেস ওয়েভ প্রোপাগেশনের রেঞ্জ নির্ণয়ের সমীকরণ। রেঞ্জ নির্ণয়ের সমীকরণ, স্পেস ওয়েভ প্রোপাগেশনের রেঞ্জ নির্ণয়ের সমীকরণ, দশম অধ্যায় থেকে এটা পড়তে পারো। ঠিক আছে, ওকে। 11তম অধ্যায় হচ্ছে ওই যে কি বলে স্পেস ওয়েভ যে প্রোপাগেট করবা, ওই যে রেডিও ওয়েভ যে প্রোপাগেট করবা, প্রোপাগেট মানে কি এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো, এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোকেই বলা হয় প্রোপাগেশন। তো এই প্রোপাগেশনটা করা হয় কি তার ছাড়া প্রোপাগেশন, হ্যাঁ, বায়ুর মাধ্যমে করা হয়। তো বায়ুর হচ্ছে
স্তর থাকে, যেরকম ট্রোপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, এভাবে চলতে থাকে। হ্যাঁ, তো সর্বনিচের স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, আর সর্ব উপরের স্তরকে আমরা আয়নোস্ফিয়ার বলি। তো রেডিও ওয়েভ প্রপাগেশনের জন্য তোমার আয়নোস্ফিয়ারটা খুব বেশি দরকার হয়। হ্যাঁ সৌমিক বলো, কিছু বলবা? ভাই ক্লাসের সময় আর 4 মিনিট আছে। ওকে, 4 মিনিটেই শেষ হবে, সমস্যা নাই। তো 11 অধ্যায়ে হচ্ছে মানে কি বলে বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর যেটা আয়নোস্ফিয়ার বলা হয় যেটাকে, এই আয়নোস্ফিয়ারের কয়েকটা উপস্তর আছে। দিনের বেলা এই আয়নোস্ফিয়ারের কিছু স্তর কি বলে সূর্যের আলোর কারণে এক হয়ে যায়, আবার রাতের বেলা সূর্যের আলো থাকে না, এই জন্য ঘনত্ব বেড়ে যায়, ওই স্তরগুলো আলাদা আলাদাভাবে প্রকাশ করা হয়। হ্যাঁ, তো আয়নোস্ফিয়ারের স্তরগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। এবং হচ্ছে এই কি বলে সিগন্যাল যে আমি এক স্থান থেকে অন্য স্থানে প্রপাগেট করতেছি বা স্থানান্তর করতেছি, এর ফলে বায়ুমণ্ডল দিয়েই নিয়ে যাচ্ছি, ঠিক আছে, বায়ুমণ্ডলে বাতাস ছাড়া অন্য কিছু নাই, তবে অনেক সময় জলীয় বাষ্প বা অন্যান্য সিগন্যালও থাকে, তার দ্বারাও বায়ুমণ্ডলের দ্বারাও এই সিগন্যালটা কিছুখানি প্রভাবিত হতে পারে। সেই প্রভাবটা আলোচনা করো, এই সম্পর্কে এই অধ্যায়ের প্রথমেই বলা আছে যে তোমার হ্যাঁ, স্পেস ওয়েভ প্রপাগেশনে ভূপৃষ্ঠের বক্রতা ও বায়ুমণ্ডলের প্রভাব। ভূপৃষ্ঠের বক্রতার কারণে এটা যদি আরো বেশি বক্র হয় বা টাওয়ারের উচ্চতা যদি আরো কম হয়, তাহলে কিন্তু এই টাওয়ার থেকে এই টাওয়ারে যাওয়ার আগে ভূপৃষ্ঠে হচ্ছে সিগন্যাল বাধাগ্রস্ত হবে। হ্যাঁ, তো ভূপৃষ্ঠের বক্রতার প্রভাব আছে, সেই তুলনায় টাওয়ারের হাইট বাড়াইতে হয়, আর বায়ুমণ্ডলেরও কিছু নয়েজ জনিত প্রভাব আছে, সেই প্রভাবটা আলোচনা করো। এটা 1 নাম্বার রচনামূলক তোমার 11তম অধ্যায় থেকে। 2 নাম্বার রচনামূলক হচ্ছে আয়নোস্ফিয়ারের যে স্তরগুলো নিয়ে আলোচনা করা আছে, এই স্তরগুলোর ডিটেইলে বর্ণনা করো। ঠিক আছে, এই দুইটা রচনামূলক তোমরা 11তম অধ্যায় থেকে পড়বা। ঠিক আছে, এই তো কথাবার্তা। এখন পড়াশোনা করো, কোনো প্রবলেম হলে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আসো গ্রুপে জানাবা, আর যারা আমাকে হচ্ছে লাইভে দেখছো পেইড ব্যাচে নাই, তারা চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারো যে ভাই আমার এই বিষয়ে একটু প্রবলেম আছে, এটা যদি ডাউট ক্লিয়ার করে দিতেন আমাকে জানাইতে পারো, সমস্যা নাই। আর ক্লাসটা তোমরা পেয়ে যাবা হচ্ছে ইলেকট্রন বাই তানজিম নামের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে আমি আপলোড করে তোমাদের জানিয়ে দিব। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমাকে হচ্ছে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। ভালো থাকো, তোমাদের সাথে নতুন কোর্সে জয়েন হবে, ভালো করে পরীক্ষা দাও, এই শুভকামনা ব্যক্ত করে আমি ক্লাস শেষ করে দিচ্ছি আজকে।